নমস্কার। আমি আজ যে বিষয়টি বলবো তা হলো বাংলা ভাষার উদ্ভব, বিকাশ ও চর্চা। প্রায়শই আমরা একটা কথা শুনে থাকি, সেটা হলো যে বাংলা ভাষার জন্ম হয়েছে সংস্কৃত থেকে। বিষয়টি হয়তো অসত্য নয়, কিন্তু বিষয়টি এতটা সহজ সরলও নয়। বাংলা ভাষার উৎপত্তি জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 5,000 বছর আগে, যখন ইউরোপ এবং এশিয়ার বিস্তৃত অঞ্চলে একটা ভাষাগোষ্ঠী চলতো, যার পোশাকি নাম ছিল ইন্ডো ইউরোপিয়ান ভাষা। তার ছিল দুটো শাখা, কেন্তম এবং শতম। এই শতম গোষ্ঠীর যে অংশ, তারা ইউরোপ ছেড়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে চলে এলেন। এদেরকে বলা হলো আর্য। এই আর্যদের তিনটা ভাগ ছিল: দরদীয়, ইরানীয় এবং ভারতীয়। ভারতীয় আর্য তাদের বলা হলো যারা খাইবার গিরিপথ দিয়ে ভারতে এসে প্রবেশ করলেন। এই ভারতীয় আর্যরা রচনা করলেন বেদ। তারপর পাণিনি বৈয়াকরণিক, তিনি এই ভারতীয় আর্য ভাষার সংস্কার সাধন করে তাকে শিক্ষিত জনেদের ব্যবহারের উপযোগী করে তুললেন। এই ভাষা যেহেতু সংস্কারের মাধ্যমে আসলো, তাই এটাকে বলা হলো সংস্কৃত। এই সংস্কৃত ভাষায় রচিত হলো রামায়ণ এবং মহাভারত। কিন্তু এই সংস্কৃত ভাষাও ছিল প্রচণ্ড ব্যাকরণ নির্ভর, অত্যন্ত শক্ত ভাষা, উচ্চারণের অসুবিধা। তাই এই ভাষাকেও একটা পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়ে মানুষের ব্যবহারের উপযোগী হতে হলো, এবং মানুষের ব্যবহারের উপযোগী হয়ে যে ভাষাটা নির্মিত হলো, সেই ভাষাটাকে বলা হলো পালি ভাষা। এই পালি ভাষায় রচিত হলো ত্রিপিটক। এইভাবে ভাষার বিবর্তন চলতে থাকলো। ভাষার বিবর্তন চলতে চলতে মানুষের একেবারে মুখের ব্যবহারের উপযোগী হতে লাগলো ভাষা, এবং এই পর্বে এই পালি ভাষার সঙ্গে যুক্ত হলো কিছু অনার্য ভাষা: তামিল, তেলেগু, সাঁওতালি ভাষা, মুন্ডা ভাষা। এই অনার্য ভাষা এবং পালি ভাষা এর সংমিশ্রণে যে ভাষা নির্মিত হলো, সেটা হচ্ছে প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা হচ্ছে একেবারে মানুষের মুখের ব্যবহারের ভাষা। মুখের ব্যবহারের ভাষার অর্থাৎ কথ্যরূপ ভাষার যেটা, তার একটা ধর্ম হলো প্রতি 10 থেকে 15 কিলোমিটার অন্তর এই ভাষা তার রূপ পরিবর্তন করে। এইভাবে ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রাকৃতিক ভাষা গড়ে উঠল, এবং বিহার অঞ্চলে যে প্রাকৃত ভাষাটা চলতো তাকে বলা হলো মাগধী প্রাকৃত ভাষা। এই মাগধী প্রাকৃত ভাষার যে পূর্বাঞ্চলীয় রূপ, তার থেকে সৃষ্টি হলো বাংলা ভাষা। তাহলে আমরা জানলাম বিবর্তনের মাধ্যমে ইন্ডো ইউরোপিয়ান যে ভাষা, তার থেকে কিভাবে বিভিন্ন স্তর পেরিয়ে বাংলা ভাষার জন্ম হয়েছে। কিন্তু বাংলা ভাষার যে লিখিত রূপ, সেটা আমরা পেলাম দশম একাদশ শতকে এবং চর্যাপদের মাধ্যমে। চর্যাপদের যে বাংলা, সমস্যা হচ্ছে চর্যাপদের যে বাংলা, সেই বাংলার সঙ্গে আজকের বাংলার যে বাহ্যিক যে রূপ, সেটা কিন্তু মেলে না। ভাষার চলাচলের পথে, সাহিত্যের চলাচলের পথে যে বাংলা সাহিত্যর ভাষাকে আমরা আজকের বাংলার সঙ্গে মেলাতে পারি, সেটা হচ্ছে মধ্যযুগের ভাষা, মধ্যযুগের সাহিত্য। মধ্যযুগে কি রচিত হলো মঙ্গল কাব্যগুলি, বৈষ্ণব সাহিত্য এবং রামায়ণ ও মহাভারতের বাংলা অনুবাদ। এখন চর্যাপদী বলি আর মধ্যযুগের যে রচনাগুলো সেগুলো বলি, সবই ছিল পদ্য সাহিত্য। আমরা গদ্য পেলাম সপ্তদশ অষ্টাদশ শতকে ফোর্ট উইলিয়াম কলেজ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং অক্ষয় কুমার দত্ত, এরকম নানা রকম যারা চর্চা করলেন, রাজশেখর বসু, কালীপ্রসন্ন সিংহ, তাদের হাত দিয়ে গদ্য বিকশিত লাভ করলো। এবং গদ্য এবং পদ্য সমান ধারায় চলে রবীন্দ্রনাথে যখন আমরা পৌঁছালাম, তখন কিন্তু বাংলা ভাষা পূর্ণতা পেল। পূর্ণতা বলছি সেই স্তরকে যখন একটা ভাষা সব রকমের কাজের উপযোগী হলো। রবীন্দ্রনাথ দেখালেন সাহিত্যের সকল শাখা বাংলা ভাষা দিয়ে রচনা করা সম্ভব। তখন ছিল ইংরেজ আমল, এবং ইংরেজ আমল মানে ভারত তখন পরাধীন। বিজয়ী জাতির একটা বৈশিষ্ট্য হলো, তারা যখন কোনো একটা জাতিকে অধিকার করে,
তখন সেই জাতির ভাষা এবং সংস্কৃতিকে আক্রমণ করে। জীবনের সমস্ত ক্ষেত্রে, প্রয়োজনের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি পাবার ক্ষেত্রে ইংরেজি ভাষাটাকে এতটা জরুরি করে তোলা হলো এবং ভারতীয় সকল ভাষাকে বাংলা সহ এতটা অনুপযোগী করে তোলা হলো যে বাংলা ভাষা একটা আক্রমণের সম্মুখীন হলো। কিন্তু তবু বলবো, পরাধীন ভারতবর্ষে, ঔপনিবেশিক ভারতে বাংলা ভাষা প্রয়োজনের দিকে ততটা উপযোগী না থাকলেও সাহিত্য সংস্কৃতির চর্চায় কিন্তু বাংলা ভাষা যথেষ্ট বিকাশ লাভ করেছিল। কিন্তু বাংলা ভাষা একটা প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হলো, একটা বিরাট আক্রমণের সম্মুখীন হলো ভারত ভাগের সময়। দেশ ভাগের সঙ্গে সঙ্গে বঙ্গ ভাগ হয়ে গেল। পূর্ববঙ্গ যেটা চলে গেল পাকিস্তানের মধ্যে, পূর্ব পাকিস্তান, সেখানে বাংলা ভাষাকে অবহেলা করে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার একটা প্রয়াস হলো। কিন্তু পূর্ববঙ্গের যারা বাঙালি তারা কিন্তু এই প্রয়াস রুখে দেওয়ার জন্য আন্দোলন করলো এবং সেই আন্দোলনের ফলস্বরূপ আমরা দেখেছি শুধু যে পূর্ববঙ্গ বাংলা দেশ হিসাবে স্বাধীনতা পেয়েছে তাই নয়, তারা বাংলা ভাষাকে যথাযথ মর্যাদা দিয়েছে, বাংলা সেখানে রাষ্ট্রভাষা। কিন্তু পশ্চিমবঙ্গে, ভারতের যে অংশ পশ্চিমবঙ্গ, সেখানে কি হলো? সেখানে সংবিধান রচিত হলো এবং ভারতের বিভিন্ন রাজ্যের যে ভাষা, গুরুত্বপূর্ণ ভাষা যেগুলো, সেগুলো সংবিধানের ষষ্ঠ তপশিলে স্থান পেল, বাংলা ভাষাও স্থান পেল। কিন্তু আমরা দেখলাম ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেমন সংযোগকারী ভাষা হিসাবে ইংরেজি চর্চা থাকলো, সেই রাজ্যের যে নিজস্ব ভাষা সেটাকেও কিন্তু উপযোগী করে রাখা হলো উচ্চশিক্ষার ক্ষেত্রে, সরকারি কাজে এবং বিভিন্ন রকম ব্যবহারিক কাজের ক্ষেত্রে, চাকরি পরীক্ষা, চাকরি পাওয়ার ক্ষেত্রে রাজ্যের যে নিজস্ব ভাষা সেটাকেও কিন্তু অত্যন্ত দরকারিভাবে রাখা হলো এবং মর্যাদা দিয়ে রাখা হলো। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা দেখলাম স্বাধীন ভারতে ইংরেজি ভাষা যে গুরুত্ব পেল, বাংলা ভাষা কিন্তু সেই গুরুত্ব পেল না। চাকরির পরীক্ষায়, প্রশাসনিক কাজে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজি ভাষার যে গুরুত্ব এলো, বাংলা ভাষা কিন্তু অবহেলিত থেকে গেল। যে কারণে ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলি প্রচুর সংখ্যায় গড়ে উঠতে লাগলো। বাংলা মাধ্যমের যে বিদ্যালয়গুলি তার উপযোগিতা কমলো, ছাত্রছাত্রী কমলো এবং এই যে চল, এটা কিন্তু আজও অব্যাহত আছে। যার জন্য আমরা দেখতে পাচ্ছি কি গ্রামে কি শহরে প্রচুর সংখ্যায় ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলি তৈরি হচ্ছে এবং বাংলা মাধ্যম বিদ্যালয় থেকে ছাত্রছাত্রী সেই ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ভর্তি হচ্ছে। এখন বিষয়টা কীরকম? একজন ছাত্র, একজন অভিভাবক যদি দেখেন যে বাংলা মাধ্যমে পড়াশোনা করে তাদের প্রতিযোগিতার বাজারে পিছিয়ে পড়তে হচ্ছে, তারা চাকরি পাচ্ছেন না, তারা চাকরির পরীক্ষায় বসতে পারছেন না, সমস্ত সরকারি কাজ, উচ্চশিক্ষা বাংলা ভাষায় হচ্ছে না, ইংরেজি ভাষায় হচ্ছে, এটা দেখে তারা যদি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের দিকে ঝোঁকেন তাহলে তাদেরকে কিন্তু দোষ দেওয়া যায় না। তাহলে কি করতে হবে? বাংলা ভাষাকে তার সমস্ত প্রয়োজনের জায়গায় উপযোগী করে রাখতে হবে। প্রশাসনিক কাজ, সরকারি কাজ বাংলা ভাষায় করতে হবে, উচ্চশিক্ষা বাংলা ভাষার মাধ্যমে করতে হবে এবং একটা বাংলাভাষী ছাত্র সে জানবে যে আমি বাংলা ভাষায় পড়াশোনা করার কারণে ইংরেজি মাধ্যমে যে পড়াশোনা করেছে তাদের থেকে কোনো অংশে পিছিয়ে নেই। আজকে সরকারকে, সমাজকে, রাষ্ট্রকে এই ব্যাপারটা আশ্বস্ত করতে হবে যে বাংলা মাধ্যমে পড়াশোনা করলে তার কোনো জায়গায় কোনো ক্ষতির সম্ভাবনা নেই। এটা গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে ভাষা, সাহিত্য, সংস্কৃতির চর্চার দিকটা। আজকে যারা বাংলা ভাষা সাহিত্যের চর্চা করছেন, সংস্কৃতির চর্চা করছেন, তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে যে খুব একটা লাভবান হচ্ছেন তা কিন্তু নয়। ভাষাকে ভালোবেসেই তারা এই কাজটা করছেন। কিন্তু আপামর যে বাঙালি, তারা বাংলা ভাষা চর্চার সঙ্গে, বাংলা ভাষা সংস্কৃতি চর্চার সঙ্গে কতটা সহানুভূতিশীল সেটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। আজকে হিন্দি সংস্কৃতি, ইংরেজি চর্চা যেভাবে উৎসাহ পাচ্ছে, আজকে বাংলা কিন্তু সেভাবে উৎসাহ পাচ্ছে না। এত কিছুর মধ্যেও প্রয়োজনের জায়গায় বাংলা ভাষা আজকে অবহেলিত, তা সত্ত্বেও বাংলা ভাষা সাহিত্যের যে চর্চা সেটা কিন্তু অব্যাহত, সেটার কিন্তু বিরতি নেই এবং বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতির চর্চা কিন্তু চলছে। কিন্তু আজকে এই ভোগবাদী সমাজে আমরা লক্ষ্য করছি বাঙালিরা কত রকমের দ্রব্য কিনছে, উপহার দিচ্ছে, সেই জায়গায় তারা যদি বাংলা পুস্তক কেনে, বাংলা পুস্তক পড়ে, বাংলা পুস্তক উপহার দেয়, বাংলা সংস্কৃতিকে প্রমোট করে, তাহলে কিন্তু ভাষা সংস্কৃতির চর্চা যারা করছেন তারা উৎসাহ পায় এবং বাংলা ভাষা সংস্কৃতি এগিয়ে চলে সামনের পথে। যে কোনো ভাষা, যত শক্তিশালী ভাষা হোক, সেটার যদি চর্চা বন্ধ হয়ে যায় তাহলে একটা শক্তিশালী ভাষাও কিন্তু মৃত ভাষায় পরিণত হয়। এরকম অতীতে প্রচুর উদাহরণ আছে। আজকে পৃথিবীর
যে প্রায় 700 কোটি মানুষ জনসংখ্যা, তার মধ্যে বাংলা ভাষায় কথা বলেন 30 কোটি জনসংখ্যা। বাংলাদেশে আছেন প্রায় 17 কোটি, আমাদের পশ্চিমবাংলা, অসম, ত্রিপুরায় প্রায় 10 কোটি, আরও কিছু বাঙালি অন্যান্য রাজ্যে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। এই 30 কোটি বাঙালি আজকে বিশ্বের বিভিন্ন ভাষা, তার মধ্যে বাংলা ভাষার যে অবস্থান সেটা কিন্তু পঞ্চম কি ষষ্ঠ। আজকে বাংলা ভাষা কিন্তু তার যে মান সেদিক থেকে কিন্তু খুব একটা পিছিয়ে নেই। আজকে বাংলা ভাষায় নোবেল এসছে। বাংলা ভাষা যারা চর্চা করছেন তারা কিন্তু বাংলা ভাষাকে একটা মর্যাদার জায়গাতেই রেখেছেন, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে প্রশাসনিক কাজে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে বাংলা ভাষার চর্চা যদি কমে যায় তাহলেও কিন্তু এই ভাষা আগামীতে বিপন্ন হবে। তাহলে একদিকে আমাদেরকে যেমন চেষ্টা করতে হবে সমস্ত রকমের উপযোগিতার জায়গায়, ব্যবহারের জায়গায় বাংলা ভাষাকে প্রাসঙ্গিক করে তোলা, এবং বাংলা ভাষা সংস্কৃতির চর্চা যেটা চলছে সে ভাষা সংস্কৃতির চর্চার বিষয়টিকে উৎসাহিত করা, এই উভয়ভাবে আমরা ভাষাকে বাঁচিয়ে রাখতে পারবো। একটা ভাষা বিপন্ন হয় বিভিন্নভাবে, একটা শক্তিশালী ভাষার আক্রমণের দ্বারা, এবং নিজ ভাষাভাষী যারা তাদের অবহেলার দ্বারা, এবং বিভিন্ন রকম উপযোগিতার জায়গায় সেই ভাষাটাকে যদি অপ্রাসঙ্গিক করে তোলা হয়। ভাষা এইভাবেই বাঁচে, ব্যবহারের মাধ্যমে বাঁচে, উপযোগিতার মাধ্যমে বাঁচে, চর্চার মাধ্যমে বাঁচে। এই সমস্তভাবে আমরা বাংলা ভাষার পাশে যদি দাঁড়াই তাহলে বাংলা ভাষা যে বিপদ আমরা দেখতে পাচ্ছি সেই বিপদ কাটিয়ে বাংলা ভাষা আবার নিজের মর্যাদায় প্রতিষ্ঠিত হবে। নমস্কার।